নিয়ন্ত্রক, হিসাব পরিচালক, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, প্রাধ্যক্ষদের ভিতরে যারা উপস্থিত আছেন, জনসংযোগ প্রশাসক সহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আপনাদের জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা। 5ই সেপ্টেম্বর বিকেলে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করি। সে সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে শূন্যতা বিরাজ করছিল। দায়িত্বে যোগদানের মুহূর্ত থেকে সেসব শূন্যতা পূরণ অনিবার্য হয়ে ওঠে। সংশ্লিষ্ট সকলের পরামর্শ এবং মতামত নিয়ে আমরা সেই শূন্যতা পূরণের চেষ্টা করতে থাকি। প্রক্টোরিয়াল টিমের এবং স্থানীয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষাকারী সংস্থাসমূহের সহযোগিতায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়। এরপর প্রথমেই আসে জুলাই বিপ্লবকালে থমকে যাওয়া ক্লাস ও পরীক্ষা এগুলো শুরু করা। অনুষদের অধিকর্তাবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক সহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষকবৃন্দের সহযোগিতায় এটা আমরা শুরু করতে পারি এবং সে সময় অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা সম্পন্ন করা এবং ক্লাস শুরু করা হয়। স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি সম্পন্ন করা অন্যতম অগ্রাধিকার ছিল। আমরা সম্ভব স্বল্প সময় 35 বছর ধরে নির্বাচনহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এই রাকসু নির্বাচন নিয়ে আমাদের একটা কমিটমেন্ট ছিল। ইনফ্যাক্ট দায়িত্ব গ্রহণের আগে থেকেই এই বিষয়টা আমার নিজের প্রায়োরিটি লিস্টের ভিতরে ছিল। তো এই রাকসু নির্বাচনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। এইটা করতে যে আমাদের রাকসুর গঠনতন্ত্রে হাত দিতে হয়েছে। একটা শক্তিশালী কার্যকর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে রাকসু নির্বাচনের কাজটা অনেকখানি এগিয়ে গেছে এবং ইনশাআল্লাহ আমাদের নির্ধারিত সময়ের ভিতরে আমরা আশা করছি যে এই কাজটা আমরা করে ফেলতে পারব। এখানে এই প্রসঙ্গেও আপনাদের সাথে আমার একটু শেয়ার করার আছে যে এই রাকসু নির্বাচন নিয়ে জ্ঞাত অজ্ঞাত, আপনারা জানেন আপনারা জানেন না, বিভিন্ন মহলের বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হয়েছে এবং এখনও যে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে সে কথা বলা যাবে না। আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে এটা মোকাবেলা করে যাচ্ছি এবং বিভিন্নভাবে আমাদেরকে প্রভোগ করা হচ্ছে, বিভিন্ন মিথ্যাচার, বিভিন্ন অপবাদ এবং ভাষাগত দিক থেকে বিভিন্ন নোংরামি এগুলো চলছে, কিন্তু আমরা সেগুলোর দিকে নজর না দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং নির্বাচন কমিশন বিশেষ করে যে ধরনের চাপের মধ্যে পড়ছেন এবং তাদেরকে নিয়ে যে ধরনের না হক মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে কোনো সময়, সেগুলোকে উপেক্ষা করে তারা কাজ করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা অসীম প্রজ্ঞা এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি সবসময় অনুভব করেছি মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরিতে প্রয়োজন আদর্শ শিক্ষক। তিনি নিজে যেমন বিষয় পারদর্শী হবেন, তেমনি পারিপার্শ্বিক চিন্তা চেতনায় হবেন আদর্শ স্থানীয়। কিন্তু আপনারা সবাই জানেন বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই ধারার নিদারুণ অভাব লক্ষিত হচ্ছিল এবং আজকে যে আমরা সংকটগুলোর ভিতরে আছি তার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিভিন্ন বিভাগে অযোগ্য শিক্ষক নিয়োগ দেয়া এবং দুইটি বিজ্ঞাপনের এগেনস্টে 5-6 জনকে নিয়োগ দিয়ে দেয়া এবং এই নিয়োগে রাজনৈতিক মতাদর্শ এবং বিভিন্ন রকম নন একাডেমিক বিষয়কে অগ্রাধিকার দেয়া। এর ফলেই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল এবং 2020 সালের ডিসেম্বর থেকে একটা নিষেধাজ্ঞা ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দেওয়া যাবে না। বর্তমানে সেই নিষেধাজ্ঞা নেই এবং আমাদের একটা অঙ্গীকার যে আমরা শুধুমাত্র যোগ্যতাকে সামনে রেখে আমরা সেরা ছেলে মেয়েগুলোকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়ে যাচ্ছি এবং দিয়ে যেতে চাই। সেই কাজটাই চলছে এখন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা আমরা করছি এবং এখানে একটা লিখিত পরীক্ষার চর্চা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। এই প্রশ্ন কেউ না জানার কারণে তুলছেন, কেউ তুলছেন তাদের অনেকের উদ্দেশ্যই হয়তো এই লিখিত পরীক্ষার কারণে ব্যাহত হচ্ছে এবং তাদের ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে না, তারা এটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার ভিতর দিয়ে এবং এমন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি যেখানে একেবারে সাধারণ বিষয়গুলো নিয়ে শিক্ষকতা করতে গেলে যেই বিষয়গুলো সম্পর্কে একজন প্রার্থীর জানতেই হবে সেই সমস্ত বিষয়গুলোকেই আমরা প্রশ্নপত্রে স্থান দিচ্ছি। এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না যেইকে আপনারা যারা উপস্থিত ছিলেন তাদের ধ্যান ধারণায় তারাই ভালো বলতে পারবে।
আচ্ছা, মৌখিক পরীক্ষায় আমরা একটা অন্য ধরনের ব্যাপার নিয়ে এসেছি। আমার নিজের অভিজ্ঞতা আছে এবং আমি জানি মৌখিক পরীক্ষায় অনেক প্রশ্ন করা হয় যেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তোমার বাড়ি কোথায়, অমুক এলাকায় কাকে কাকে তুমি চেনো, তুমি কার কাছে থিসিস করেছো, ইত্যাদি ইত্যাদি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমাদের একটি বোর্ডেও একজন প্রার্থীকেও কোনো ব্যক্তিগত প্রশ্ন করা হয় এবং আমি বলে দিয়েছি কোনো প্রার্থীর বিষয়ের বাইরে আর কোনো কিছুই জানতে চাওয়া যাবে এবং প্রত্যেকটা বোর্ডে এটা আমরা মেনটেন করেছি। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একাডেমিক সাইডের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো বোর্ডে এগুলো মেনটেন করা হয়। উই আর ডুইং দ্যাট। কাজেই এই যে বিশ্ববিদ্যালয়ের যে নষ্ট হওয়ার যে প্রক্রিয়া, আমরা অকপটে অস্বীকার করি আমরা একটা খুব ভালো বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা নেই। এই নষ্ট হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের দেন দরবার নিয়ে। দেন দরবার, তদবির এবং সুপারিশ, আপনারা এটা নিয়ে অনেক খবর করেছেন। বাংলাদেশের দেন দরবার, সুপারিশ এবং এই যে আপনার রেকমেন্ডেশনের যে ব্যাপারগুলো আছে এগুলো এক বিন্দু বন্ধ হয়নি। এগুলো যদি আপনারা না জানেন, আপনারা প্রত্যেকে খুব ভালো জানেন যে এক বিন্দু বন্ধ হয়। এগুলো দেন দরবার, সুপারিশ আমাদের কাছে আসে। আমরা একটি নিয়োগের ক্ষেত্রে এগুলোকে আমরা মূল্য দিইনি। যারা বোর্ডে আছেন তারা সাক্ষ্য দেবেন যে কোনো ধরনের দেন দরবার বা সুপারিশকে আমরা কনসিডারেশনে নিইনি। সুপারিশকারী, দেন দরবারকারীদের কাজ তারা করবেন, আমাদের যে দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালন করব। দুটো সম্পূর্ণ দুই জিনিস। দেন দরবার আটকানোর ক্ষমতা আমার নেই, কিন্তু সেটা গ্রহণ না করার ক্ষমতা আমার। আমরা সেইটারই চর্চা করি। আরও একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে যেটা বলছিলাম বরাবর যে কাজটা করা হয়েছে সেটা হলো বিজ্ঞাপিত পদের বাইরে, এটাও দেন দরবারের অংশ। দুজন তিনজন হয়তো ভালো আছে, আমরা 8টা নেব, আমার একটা নিতে হবে, তোমার একটা, এই 2টা নিলে আবার তৃতীয় জনের একটা নিতে হবে। এই করে এই বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর যে ঘটনা ঘটানো হয়েছে সেটা হলো যতগুলো পদ আছে আমরা দেখেছি সবসময় যে সিন্ডিকেটে অনেক গুণে বেশি নাম চলে আসছে। একটিবারের জন্য এই ঘটনা এখানে হয়নি। বিজ্ঞাপিত পদের বাইরে এখন পর্যন্ত কোনো জায়গাতে সিন্ডিকেট থেকে একজন বেশিও নেয়া করে দেয়া, কনস্টিটিউশনের ভিতরে থেকে সমস্ত কাজ করা, আমরা সেটা করে দিয়েছি। আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। এখন রুয়াতে যারা আছেন তাদের পালা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তারা কি দিতে পারেন সেইটা তাদেরকে ঠিক করতে হবে। আমাদের কাজ আমরা করে দিয়েছি। আর একটা জিনিস আপনাদের বলতে চাই, জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে বাধাহীনভাবে মত প্রকাশের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমার সারা জীবনের যে লড়াই, সেই লড়াইয়ের একটা খুব বড় কম্পোনেন্ট ছিল মত প্রকাশের স্বাধীনতা যেন সুরক্ষিত থাকে এবং এটার ব্যাপারে আমার যে কমিটমেন্ট সেটা সারা জীবনের কমিটমেন্ট। কারণ গণতন্ত্রকে যদি সত্যি সত্যি শক্তিশালী করতে চায় তাহলে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে যে দায়িত্বশীলতা এবং যে শিক্ষার যে প্রতিচ্ছবি থাকা দরকার সেটা নেই। অশ্লীলতম ভাষায় বিভিন্ন কথাবার্তা বলা, নোংরাতম ভাষায়, আমাদের ভাবতে লজ্জা লাগে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে এই ধরনের ভাষায় তারা এই অধিকারের চর্চা করছে। কিন্তু আমরা কোনো জায়গাতে ইনস্টিটিউশনের তরফ থেকে কোনো রকম বাধা হয়ে দাঁড়াইনি। এখানে আমাদের আহ্বান গুড সেন্সের কাছে যে এই ধরনের অশ্লীলতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি এবং নিজেদের পরিচয়, নিজেদের হীন পরিচয়কে প্রকাশ করা ছাড়া আসলে আর কোনো কাজে লাগে না। বিশ্ববিদ্যালয়কে নষ্ট করে এবং যারা করে তারা প্রমাণ করে যে তারা আসলে কত নোংরা শ্রেণী। এটা তাদের নিজেদেরই এই জায়গাটায় রেকটিফিকেশনের প্রয়োজন আছে। তবে এই ধরনের নোংরা এবং মিথ্যাচার যদি চালাতে থাকে হয়তো একটা পর্যায়ে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। ইট ক্যানট গো অন ইনডেফিনিটলি। নারী পুরুষ নির্বিশেষে যে ধরনের ভাষা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে ব্যবহার করা হচ্ছে, আমি লজ্জায় মারা যাই। প্রবাবলি যাদের কোনো লজ্জা নাই তারা আসলে কিছু অনুভব করে না, কিন্তু এই ঘটনাটা ঘটছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা প্রতিষ্ঠান। আপনারা জানেন যে প্রত্যেকটি রেটিংয়ে, একাডেমিক এবং রিসার্চ রেটিংয়ে এই মুহূর্তে আপনি যদি সবগুলো সামারাইজ করেন, আপনারা করতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রবাবলি অপ্রতিদ্বন্দ্বী। কেউ আমাদের সাথে পাল্লা দিয়ে পারবে না। এই জায়গাটায় আমাদের ফ্যাকাল্টি মেম্বার, ছাত্র, গবেষক এবং সবার অবদান, এবং সেই অবদান আমরা কৃতজ্ঞতার সাথে আমরা স্বীকার করি।
এবং একই সাথে আমরা গবেষণার ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি, ছাত্রবৃত্তির ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি, এই জায়গাগুলোতে আমরা ভীষণভাবে কাজ করছি। কিছু জায়গায় আমরা পারিনি। আমাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে প্রশাসনে গতিশীলতা আমরা এখনও দেখতে পাচ্ছি না। অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের যে ধরনের বাজেট এবং কাজে যে ধরনের গতি আমরা প্রত্যাশা করি, সেই জায়গাতে আমরা মনে করি যে সেই জায়গাতে প্রত্যাশিত জায়গায় আমরা সেভাবে পৌঁছাতে পারছি না। এগুলো আমাদেরকে আপনাদের সাথে সাথে পীড়িত করে এবং এগুলো নিয়ে আমরা দিনের একটা বড় অংশ এগুলোকে ত্বরান্বিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি, এটুকু আপনাদের বলতে পারি। তো আগামী দিনগুলোতে হয় যদি ফর্মাল অভিযোগগুলো ফর্মালি আসে, ফর্মাল অভিযোগগুলো যখন ফর্মালি আসে ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওনারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন এবং সেই ক্ষমতা তাদের আছে আর কি। তো তারা আসলে অতি কঠোর ব্যবস্থা নেবেন বলে আমার মনে হয়, কারণ এগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানহানিকর এবং যারা এগুলো করে আমি ব্যক্তিগতভাবে সন্দেহ করি তাদের আসলে বিশ্ববিদ্যালয়ে থাকার মতো যোগ্যতা আছে কিনা। তো এগুলোর ব্যাপারে নিশ্চয়ই কঠোর ব্যবস্থাই নেওয়া হবে আর কি। আমি একটা প্রশ্ন করি আর কি, আপনি যেটা বললেন যে মৌখিক পরীক্ষা পাস মার্ক নাই, সবচেয়ে বেশি যিনি পান, তারপরে যিনি পান, তারপরে যিনি পান, তারপরে যিনি পান, যদি 15 জন, যদি পাঁচটা পদ থাকে আমাদের টার্গেট থাকে আমরা 15 জনকে বাছাই করি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 15 নম্বর। কাজে এখানে কোনো পাস মার্কের ব্যাপার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষায় তারাই প্রশ্ন করেন যারা ওই বিষয় সম্পর্কে জানেন। যারা জানেন না তারা কেউ প্রশ্ন করেন এবং কেউ একটা প্রশ্ন করে না। যেমন আজকে যে পরীক্ষাটা হচ্ছে, এই লিখিত পরীক্ষায় এগুলো যদিও ভিতরের ব্যাপার, শুধুমাত্র যে 2 জন সাবজেক্ট এক্সপার্ট তারা 4টি করে প্রশ্ন করে। এই মোট 8টা প্রশ্নর থেকে 4টি প্রশ্ন বাছাই করেছি আমি। যারা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের অংশগুলোর উত্তর শুধুমাত্র তারাই দেখবেন, আর কেউ তার সাথে ইনক্লুডেড থাকবেন না। কোডিং ডিকোডিংয়ের কাজটা কে করেছেন, যারা প্রশ্ন করেছেন তারাও করবে না, আমি প্রশ্ন বাছাই করেছি আমিও করব না। বোর্ডে আরও যে 2 জন সদস্য আছেন তাদের ভিতরে একজন খাতাগুলো সব নিয়ে এসে সেখানে কোড নাম্বার বসিয়ে দেবে এবং যখন খাতা পরীক্ষণ হবে সেই পরীক্ষণ যেই খাতার উপরে হবে সেই পরীক্ষণ করা খাতার উপরে ওই কোড নাম্বারের বাইরে আর কোনো চিহ্নই থাকে। তার মানে যারা এই মুহূর্তে খাতা দেখছেন তারা ওই কোড নাম্বারের বাইরে আর কোনো কিছুই জানেন না আমাদের তরফ থেকে। ওই কোড নাম্বারের বাইরে আমাদের তরফ থেকে তারা কোনো কিছুই জানেন। তারপরে তারা 2 জন নাম্বার দেবেন, সেই নাম্বার টোটাল করা হবে এবং বিজ্ঞপিত পদকে সামনে রেখে ওই যে 3 গুণ আমরা আপাতত নেব, ওই 3 গুণে কমন নাম্বার থাকলে সেই নাম্বারটাকেও ওখানে অ্যাকোমোডেট করা হবে। এই হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমাদের তরফ থেকে আমরা অস্বচ্ছতার জায়গাগুলোকে এলিমিনেট করেছি আমাদের জায়গাতে। যদি কোনো অভিযোগ আসে আমরা সেই অভিযোগ শুনছি, কিন্তু অপ্রমাণিত আর কোনো কথা হবে না। স্যার আমি দেখছি এই যে কথাটা বলা হলো যে আমাদের মেয়ে শিক্ষার্থীরা অভিযোগ পর্যন্ত করছে না, আমি আজকে পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন যে আগে কি হয়েছে জানি না, উপাচার্যের দফতর এবং অফিস সবার জন্য উন্মুক্ত। কারা যে আসছে আর কারা যে আসছে না, তারা একবার আমার কাছে অ্যাপ্রোচ করার পরে বলুক যে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি। কথাটা হলো, আর প্রপোজদের ব্যাপারে যে কথাটা বলেছেন আর কি, আমরা আবারও বলি, আমরা যে কাজটা যেভাবে করি সেটা হচ্ছে আমরা নারী পুরুষ কারো হেনস্থাকেই আমরা কোনো অবস্থাতেই টলারেট করতে চাই না। নারীদের কিছু অ্যাডিশনাল ফ্যাক্টর আছে, তাদের মর্যাদা যেমন গুরুত্বপূর্ণ, ছাত্রদের মর্যাদাও ঠিক সেই একইভাবে গুরুত্বপূর্ণ। ফর্মাল কমপ্লেইন্ট যখন আসে তখন সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। আনফর্চুনেটলি এইখানে ঝড় তোলা হয় কিন্তু ফর্মাল কমপ্লেইন্ট আসে না। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এখন সেটা হলো আমরা ফর্মাল কমপ্লেইন্টের জন্য অপেক্ষা করব না, আমাদের কানে আসবে, আমরা প্রয়োজনে তাদেরকে ডেকে নিয়ে আমরা তাদেরটা শুনে আমরা অ্যাকশানে যাব। কথাটা হলো যে জিনিসগুলো আপনারা বলেন, আপনাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনও জানা থাকা উচিত বা আপনারা জানেন যে অভিযোগ ফর্মালি আসে না, অ্যাট সাম লেভেল আমাদের কাছে ফর্মাল অভিযোগ আসতে হবে এবং ফর্মাল অভিযোগ যদি না আসে তাহলে আমরা আইনগতভাবে অ্যাকশানে যেতে পারি। এখন যেহেতু ফর্মাল অভিযোগ আসে না,
সংবাদপত্রে আসে। একবারের জন্য আপনাদের এই থাকা উচিত না যে সংবাদপত্রে আসাটা একটা ফর্মাল অভিযোগ। অফকোর্স নয়, সংবাদপত্রে যা আসে তার ভিতরেও কথা থাকে, সবসময় যে সত্য আসে তাও নয়। কিন্তু সংবাদপত্রে যেটা আসা এটা ফর্মাল কমপ্লেন্ট না। ফর্মাল কমপ্লেন্টটা এসছে এবং প্রশাসন অ্যাড্রেস করেনি, এরকম একটি কেস নেই। যেহেতু ফর্মাল কমপ্লেন্ট আসে না এবং আমরা ধরেই নিচ্ছি যে কারণেই হোক আসে না, আমরা যারা সংক্ষুব্ধ তাদেরকে ডেকে তাদের কথা শুনে আমরা এগোবো এবং সেটা এগোনোরও একটা আইনগত ছাতা আমাদের মাথার উপরে থাকতে হবে। বলতে পারে যে আমার বাড়িতে চুরি হয়েছে, আমি থানায় কেস দিইনি, পুলিশ আমাকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে এসে বলল যে তোমার কথাগুলো বলো, আমি সেইটা নিয়ে এগোলাম, এর লিগ্যাল ভ্যালিডিটি বিশ্ববিদ্যালয়ে আছে কিনা। কাজেই অভিযোগ করা যায়, উদাসীনতার কথা বলা যায়। কথাটা হলো যে যেটা ফর্মালি আমার কাছে আসে নাই সেটার ব্যাপারে আমার ইভেন উদাসীন হওয়ারও সুযোগ নেই। আমাদের কাজ করার সদিচ্ছা আছে, সেই সদিচ্ছাটাকে কাজে লাগিয়ে যারা আহত হচ্ছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। সান্ধ্য আইনটা কি চালু আছে মাননীয় উপাচার্য, একটু বলবেন প্লিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি না রাকসু নির্বাচন আমাদের ছাত্রদের নির্বাচন। এর পরিবেশ পরিস্থিতি, পারস্পরিক সৌহার্দ্য এগুলো বজায় রাখার দায়িত্ব আমাদের সবার ভিতরে আছে। আমি তো নিজে খুশি হতাম যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য এবং আমাদের ভিতরে যে সৌন্দর্য আছে সেইটা দিয়েই রাকসু নির্বাচন হয়ে যেত, আমি তাতে খুশি হতাম। আমরা কেন মানে দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য যে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়। আমি পার্সোনালি মনে করি না এই ধরনের নির্বাচনে সেনাবাহিনী পর্যন্ত যাওয়াটাই একটা মস্ত বড় ব্যর্থতার পরিচয়, আমার ব্যক্তিগত অভিমত। এবং আমি যতদূর মনে করি যে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনে যদি সেনাবাহিনী পর্যন্ত চলে আসে তাহলে এইটা আমাদের ছাত্র সমাজসহ আমাদের সবার জন্যই একটা কষ্টকর ব্যাপার। তো আমি সেনাবাহিনী নিয়ে আপাতত কোনো চিন্তা করছি না। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আমি সেনাবাহিনী নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করছি না। সেই পরিস্থিতি সৃষ্টি হবে কি না সেই পরিস্থিতি তো আমার নির্বাচন কমিশন, আমার শিক্ষক মণ্ডলী তারা করবে না। যারা করবে তারা ওই পর্যায়ে পর্যন্ত নামবে কি না সেই উত্তর তো আসলে আমি দিতে পারবো না আর কি। আমার নিজের কোনো ইচ্ছা নেই যে এখানে আর্মির ইনভলভমেন্ট থাকুক। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমি আমার নির্বাচন কমিশনের প্রশংসা করেছি এবং আবারও করি। ওই দিন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাদের সম্পর্কে যে কথাবার্তাগুলো এসছিল, যে ভাষায় স্লোগান দেয়া হয়েছিল, যারা আছেন তাদের প্রশংসা করি এই কারণে তারা প্রত্যেকে উচ্চ নৈতিকতার মানুষ এবং অসম্ভব আত্মসম্মানবোধ আছে। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই ওনারা দায়িত্ব ছেড়ে দেন। এটাই ছাত্রছাত্রীদের পরম পাওয়া। কিছু শিক্ষক আছেন এই জঘন্য কথাবার্তা এবং জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার পরেও এই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে না। আমাদেরও সুযোগ ছিল, তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে, মামার বাড়ির আবদার। যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কানুনের ভিতরে তোমরা থাকতে না পারো, তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করছো। এই তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না, আমি সালেহ হাসান নাকি দেবো নাকি তোমাদের? ছাত্রদের দায়িত্ব নিতে হবে। প্রক্টোরিয়াল বডি কখনো ছিল কখনো ছিল না, তারা এক মুহূর্ত চুপ করে থাকে, সব সময় কাজ করেছে এবং কাজ করেছে, সংযম দেখিয়েছে, কোনো ড্রাস্টিক ব্যবস্থা নেয়নি বলেই আজকে আমরা এই জায়গায় আছি। কাজে আমি মনে করি না তাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল। যাদের সমস্যা ছিল আলাপটা তাদেরকে নিয়ে করা উচিত। তারা যদি ভবিষ্যতে এই ধরনের আলাপ করে, আচরণবিধিতে যা কিছু আছে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তারপরেও যদি, এটাকে আমি অসভ্যতা ছাড়া আর কোনো কিছু মনে করি না, তারপরেও যদি এই অসভ্যতা জারি থাকে তাহলে রাকসু নির্বাচন অসভ্যতার শিকার হবে। এটার দায়িত্ব যাদের তাদেরই নিতে হবে। পুরে একটি ছাত্র সংগঠনের কয়েকজন ছাত্র ডাবল মাস্টার্সের জন্য একটা আবেদন নিয়েছে এবং সেই আবেদনের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে একটি অংশের সুপারিশ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরেও একটি অংশের সুপারিশ আছে। ভাইস চ্যান্সেলর হিসাবে আমি যেটা মনে করি সেটা সুস্পষ্ট করে দিই, কারণ একই প্রশ্নের উত্তর বারবার দেয়াটা বিব্রত। ডাবল মাস্টার্সের ইস্যুটা যখন আমার কাছে আসে, আমি এটাকে কমপ্লিটলি একাডেমিক ইস্যু হিসাবে দেখব। কোনো দলের প্রতি অনুরাগ বিরাগ, কোনো ব্যক্তির প্রতি অনুরাগ বিরাগ, এটা আমার জায়গা নয় এবং এই কাজ আমি করতে পারি না।
আমার কাছে এটা একটা একাডেমিক ইস্যু। এই ইস্যুটা নিয়ে কালকে দুপুরের পর থেকে ছাত্র এবং শিক্ষকদের তরফ থেকে বারংবার যোগাযোগ করা হয়েছে। আমার কথা খুব পরিষ্কার, দিস ইস্যু শুড বি সেটেলড, ইফ সেটেলড ইট শুড বি সেটেলড অ্যাকাডেমিক্যালি, এবং এর ফলে যে সিদ্ধান্তই হোক না কেন, যদি একাডেমিক সিদ্ধান্ত পর্যন্ত যায়, যে সিদ্ধান্তই হোক না কেন, ইট উইল বি ভ্যালিড ফর অল। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট মতামতের কারো জন্য এর ভ্যালিডিটি থাকবে না, যদি সিদ্ধান্ত হয়। আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি। এই মুহূর্তে এর বাইরে আর আমার কোনো কিছুই বলার নেই। আমার কাছে এটা একাডেমিক ইস্যু, আমি এটাকে একাডেমিক্যালি ট্রিট করব।